একটা কণ্ঠ, যে কণ্ঠে প্রেম ছিল, বিরহ ছিল, আনন্দ ছিল, আর ছিল কোটি কোটি মানুষের অসংখ্য স্মৃতি। কিন্তু ভাবুন তো, সেই কণ্ঠের মালিকই বর্তমানে নিজের কানেই আর কোনো সুর শুনতে পান না, কোনো শব্দ শুনতে পান না, একা ঠিকভাবে হাঁটা চলাও করতে পারেন না। হুইল চেয়ারই তার একমাত্র ভরসা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি অজ্ঞাত ভাইরাস হঠাৎ করেই মাত্র 5 মিনিটের মধ্যেই আলকা ইয়াগনিকের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি হারিয়েছেন শ্রবণ শক্তি। এছাড়াও আপনাদের জানাবো কিভাবে তার বাবা মা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তাকে একজন গায়িকা হয়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন। পথ চলতে চলতেই তার জীবনে এসেছিলেন এক বিশেষ মানুষ। কে ছিলেন সেই ব্যক্তি যার প্রেমে পড়েছিলেন আলকা ইয়াগনিক, আর পরে সেই সম্পর্ক গড়িয়েছিল বিয়ের বন্ধনে? তবুও বিয়ের পরেও কেন দীর্ঘ 35 বছর আলাদা থেকেছেন তারা? লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের মতো কিংবদন্তি শিল্পীদের উপস্থিতির মাঝেও কিভাবে তিনি নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন? কেন একদিন আমির খানকে নিজের রেকর্ডিং স্টুডিও থেকে বেরিয়ে যেতে বলেছিলেন তিনি? আর ঠিক কী কারণে তার সঙ্গে অনুরাধা পড়ওয়ালের বিতর্কও তৈরি হয়েছিল? জানবো তার জীবন ঘিরে আরও অনেক অজানা ঘটনা, যা হয়তো এর আগে আপনি কখনোই শোনেননি। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের এই ধারাপাত চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। 25,000-এরও বেশি গান, 25টিরও বেশি ভাষায় কণ্ঠদান এবং 1,000-এরও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক। ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র আলকা ইয়াগনিক। চলুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি প্রথম চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পেলেন, কিভাবে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ভালোবাসা জন্মেছিল, আর কিভাবে 90-এর দশকের প্রায় সব জনপ্রিয় অভিনেত্রী এবং সঙ্গীত পরিচালকদের প্রথম পছন্দ হয়ে উঠেছিলেন তিনি। আলকা ইয়াগনিকের জন্ম 1966 সালের 20শে মার্চ কলকাতার এক গুজরাটি পরিবারে। তার বাবার নাম ধর্মেন্দ্র শঙ্কর, যিনি ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন, আর তার মা শোভা ইয়াগনিক ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। এক সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, মাত্র 2-3 বছর বয়স থেকেই তিনি রেডিওতে গান শুনতে ভীষণ ভালোবাসতেন। সে বয়সে অন্য শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত থাকে, আর সেই বয়সেই আলকার মন ডুবে থাকত সুরের জগতে। মা যখন তার গুরুর সঙ্গে সেতার নিয়ে রেওয়াজ করতেন, ছোট আলকা চুপচাপ পাশে বসে গভীর মনোযোগ দিয়ে সেই সুর আর গায়কির ভঙ্গি শুনতেন। শুধু মাই নন, তার বাবাও ছিলেন সঙ্গীতপ্রেমী। অবসর পেলেই আপন মনে গান গুনগুন করতেন। তখন হয়তো আলকা বুঝতে পারেননি একদিন এই সঙ্গীতই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। আর তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল প্লেব্যাক গায়িকাদের একজন হয়ে উঠবেন। এর কাছে গান ছিল নিছকই আনন্দের বিষয়। রেডিওতে গান শুনতেন, সেই গান নিজের মতো করে গুনগুন করতেন, আর সুরের ভুবনে হারিয়ে যেতেন। কিন্তু ধীরে ধীরে তার এই আগ্রহ দেখে মা শোভা ইয়াগনিক বুঝতে পারেন মেয়ের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, আর সেই প্রতিভাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুরু হয় নিয়মিত সঙ্গীত শিক্ষা। সঙ্গীত চর্চার পাশাপাশি আলকা স্কুলেও পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। 6 বছর বয়সে পৌঁছানোর পর তার মা সিদ্ধান্ত নেন এবার তাকে জনসমক্ষে গান গাওয়ার সুযোগ করে দেওয়া উচিত, যাতে বোঝা যায় সাধারণ মানুষ কিভাবে তাকে গ্রহণ করছে। তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় দূরদর্শনের একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে আলকা একটি ভজন পরিবেশন করেছিলেন। তার কণ্ঠ শুনে দর্শকরা মুগ্ধ হয়ে যান। শুধু দর্শকই নন, অনুষ্ঠানের আয়োজক ও সঙ্গীত বিশেষজ্ঞরাও ছোট্ট আলকার প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। তাদের বক্তব্য ছিল, এই শিশুর মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে, সঠিক প্রশিক্ষণ পেলে সে অনেক দূরে এগিয়ে যেতে পারে। সেখান থেকেই আলকা ইয়াগনিকের সঙ্গীত জীবনের ভিত আরও মজবুত হয়ে ওঠে। এরপর তার মা তাকে কঠোরভাবে তালিম দিতে শুরু করেন। শোভা ইয়াগনিক ছিলেন আলকার প্রথম সঙ্গীত গুরু। মায়ের কাছ থেকেই তিনি শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং নিষ্ঠার সঙ্গে রেওয়াজ চালিয়ে যেতে থাকেন। এরই মধ্যে আলকা ইয়াগনিক কলকাতার অল ইন্ডিয়া রেডিওতেও গান গাওয়ার সুযোগ পান।
পরে গরমের ছুটিতে তার বাবা মা তাকে নিয়ে মুম্বাই যেতেন। সেখানে পরিচিতদের মধ্যে তাদের যোগাযোগ হয় বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজির সঙ্গে। স্টুডিওতে গিয়ে ইয়ালকা গভীর আগ্রহ নিয়ে দেখতেন কিভাবে গান রেকর্ড করা হয়, গায়ক গায়িকারা কিভাবে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গান করেন, আর একটি গান তৈরির পেছনে কতটা প্রস্তুতি থাকে। এসব দেখে তিনি অনেক কিছুই শিখলেও তখনও তার নিজের গান গাওয়ার সুযোগ আসেনি। এভাবেই কয়েক বছর ধরে ছুটির সময় কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াত চলতে থাকে। 9 বছর বয়সে প্রথমবার কলকাতার একটি বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পান ইয়ালকা। সেই অনুষ্ঠানে তিনি লতা মঙ্গেশকরের 4-5টি জনপ্রিয় গান পরিবেশন করেন। তার অসাধারণ কণ্ঠে মুগ্ধ হয়ে দর্শকরা করতালিতে ভরিয়ে দেন পুরো হল। সেই মুহূর্তে তার মা বুঝতে পারেন মেয়ের প্রতিভা আর ছোট পরিসরে আটকে রাখার সময় নেই, এবার তাকে চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা উচিত। এরপর ইয়ালকা আগ্নিককে নিয়ে তার মা বাবা স্থায়ীভাবে মুম্বাইয়ে আসেন। সেখানেই তাদের সাক্ষাৎ হয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের সঙ্গে। রাজ কাপুর ইয়ালকার গান শুনে মুগ্ধ হন এবং তাকে বিখ্যাত সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত প্যারেলালের কাছে পাঠিয়ে দেন। যখন ইয়ালকা তার বাবা মাকে সঙ্গে নিয়ে লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে দেখা করতে যান, তখন তারা তার কণ্ঠ শুনে বলেন, মেয়েটি খুব ভালো গান গায়, কিন্তু প্লেব্যাক সিঙ্গিংয়ের জন্য এখনও ওর বয়স একটু কম, আরও কিছুটা বড় হলে অবশ্যই ওকে নিয়ে ভাবা হবে। এই কথায় ইয়ালকা বা তার পরিবার হতাশ হননি, বরং আরও বেশি উৎসাহ নিয়ে অপেক্ষা করতে শুরু করেন সেই সঠিক সময়ের, যেদিন তার কণ্ঠ বড় পর্দায় শোনা যাবে। এরপর আরও কয়েক বছর ধরে ইয়ালকা আগ্নিকের মুম্বাইয়ে আসা যাওয়া চলতে থাকে। অবশেষে মাত্র 14 বছর বয়সে তিনি প্রথমবারের মতো বলিউডে গান গাওয়ার সুযোগ পান। 1980 সালে মুক্তিপ্রাপ্ত পায়েল কি ঝঙ্কার ছবিতে কয়েকটি লাইন গাওয়ার সুযোগ করে দেন সঙ্গীত পরিচালক রাজ কমল। এটাই ছিল আলকাজির জীবনের প্রথম চলচ্চিত্র প্লেব্যাকের সুযোগ। তবে এই ছবির গান থেকে তিনি তেমন পরিচিতি পাননি, কিন্তু তার কণ্ঠে গাওয়া সেই কয়েকটি লাইন কয়েকজন প্রতিষ্ঠিত সঙ্গীত পরিচালকের নজর কেড়ে নিয়েছিল, আর সেখান থেকেই খুলতে শুরু করে তার জন্য নতুন দরজা। এরপর সঙ্গীত পরিচালক রাজেশ রোশন তাকে হামারি বহু আলকা ছবিতে গান গাওয়ার সুযোগ দেন। ছবিতে আলকার 2টি গান ছিল, একটি একক এবং আরেকটি দ্বৈত। কিন্তু নানা কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। তার আগেই মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত লাওয়ারিস। এই ছবিতে ইয়ালকা আগ্নিককে গান গাওয়ার সুযোগ করে দেন তাঁরই শুভাকাঙ্ক্ষী সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজি। ছবির সেই বিখ্যাত গান ছিল মেরে আঙ্গনে মে। গানটি মুক্তির পর সারা দেশে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই গানটি রেকর্ড করার সময় ইয়ালকার বয়স ছিল মাত্র 15 বছর। লাওয়ারিসের সাফল্যের পর হামারি বহু ইয়ালকা ছবির মুক্তির পরেও ছবির গানগুলো তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর ইয়ালকা আরও কয়েকটি ছবিতে গান গাইলেও সেগুলোর কোনোটি তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। তিনি কাজ করছিলেন, কিন্তু সেই বড় পরিচয় এখনও অধরাই ছিল। অবশেষে সেই সময় এলো যা তার পুরো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 1987 সালে মুক্তি পাওয়া কুদরত কা কানুন ছবির একটি গান তার কণ্ঠকে নতুনভাবে সবার নজরে নিয়ে আসে, যদিও সেটাই ছিল কেবল শুরু। আসল বিস্ফোরণ ঘটে 1988 সালে। এই বছর মুক্তি পায় 2টি কালজয়ী ছবি, কয়ামত সে কয়ামত তক এবং তেজাব। এদিকে আরও একটি মজার ঘটনা ঘটেছিল কয়ামত সে কয়ামত ছবির গান রেকর্ডিংয়ের সময়। রেকর্ডিং স্টুডিওতে উপস্থিত ছিলেন ছবির নায়ক আমির খান। ইয়ালকা আগ্নিকের কথায় রেকর্ডিং চলাকালীন তিনি লক্ষ্য করেন আমির খান বারবার তার দিকেই তাকিয়ে আছেন। এতে তিনি কিছুটা অস্বস্তি বোধ করেন। শেষ পর্যন্ত ইশারায় আমির খানকে স্টুডিওর বাইরে যেতে বলেন। আমিরও পরিস্থিতি বুঝে কোনো কথা না বলে শান্তভাবে বাইরে চলে যান। পরবর্তীতে যখন কয়ামত সে কয়ামত তক মুক্তি পেল, তখন ছবির গান যেমন সুপারহিট হলো, তেমনি রাতারাতি তারকা হয়ে উঠলেন আমির খানও।
তারপরই ইয়ালকা বুঝতে পারেন যাকে তিনি রেকর্ডিংয়ের সময় সাধারণ একজন যুবক ভেবেছিলেন, সেই ছেলেটি আসলে ছবির নায়ক আমির খান। ভাগ্যের খেলা সত্যিই অদ্ভুত। কখন কোথায় কাকে কত বড় উচ্চতায় পৌঁছে দেবে তা আগে থেকে কেউ বলতে পারে না। তবে শুধু সঙ্গীত জীবন নয়, ইয়ালকা আগনিকের ব্যক্তিগত জীবনে ছিল সমান আকর্ষণীয়। আর ঠিক যখন তার কেরিয়ার সাফল্যের চূড়ায় উঠছিল, তখনই নিঃশব্দে তার জীবনে প্রবেশ করেছিল তার ভালোবাসা। যখন তেজাব ছবির সুপারহিট গান এক দো তিন গোটা দেশকে মাতিয়ে তুলেছে, ইয়ালকা আগনিকের ব্যক্তিগত জীবনেও শুরু হয় এক নতুন অধ্যায়। একদিন ইয়ালকা তার মায়ের সঙ্গে এক পরিচিতের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই প্রথম দেখা হয় নীরজ কাপুরের সঙ্গে। তিনি ছিলেন সেই পরিবারের এক আত্মীয় এবং মেঘালয়ের শিলংয়ের একজন ব্যবসায়ী। প্রথম দেখাতেই নীরজকে ভালো লেগে যায় ইয়ালকার। সেই পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে, আর বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালোবাসায়। যদিও দুজনের মধ্যে ছিল ভৌগোলিক দূরত্ব, ইয়ালকা থাকতেন মুম্বাইয়ে আর নীরজ শিলংয়ে, কিন্তু দূরত্ব তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এক সাক্ষাৎকারে ইয়ালকা জানিয়েছিলেন, সেই সময় তারা ল্যান্ডলাইন ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। অনেক রাতে শুরু হওয়া সেই আলাপ কখন যে ভোরের কাছাকাছি পৌঁছে যেত তারা নিজেরাও টের পেতেন না। তবে এই প্রেমের কথা প্রথম দিকে পরিবারের কেউ জানতেন না। কিন্তু ভালোবাসা কি আর চিরদিন লুকিয়ে রাখা যায়? একসময় বাড়ির ল্যান্ডলাইন ফোনের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখনই পরিবারের সদস্যদের সন্দেহ হয়, আর সেখান থেকেই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। এই বিষয়টি নিয়ে ইয়ালকাকে মায়ের বকুনিও শুনতে হয়েছিল। তবে ততদিনে ইয়ালকা ও নীরজ দুজনেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, যদি বিয়ে করেন তবে একে অপরকেই করবেন, অন্য কাউকে নয়। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরাও তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হন। তবে উদ্বেগের একটি বড় কারণ ছিল। ইয়ালকার পরিবার আশঙ্কা করছিল বিয়ের পর তাকে হয়তো শিলংয়ে চলে যেতে হবে, আর তাতে তার গানের কেরিয়ার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে নীরজ কাপুরেরও শিলংয়ে প্রতিষ্ঠিত ব্যবসা ছিল, তাই তার পক্ষেও সহজে মুম্বাইয়ে চলে আসা অসম্ভব ছিল। এই সব কারণেই প্রথম দিকে পরিবার এই বিয়েতে খুব একটা রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসার কাছেই হার মানে সব আপত্তি। 1989 সালে ইয়ালকা আগনিক ও নীরজ কাপুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর প্রায় 2 মাস তারা একসঙ্গে ছিলেন। এরপর আবার দুজনকে ফিরতে হয় নিজেদের কাজের জগতে। ইয়ালকা ফিরে যান মুম্বাইয়ে নিজের সঙ্গীত জীবনে, আর নীরজ ফিরে যান শিলংয়ে তার ব্যবসার দায়িত্ব সামলাতে। এরপর দীর্ঘদিন তাদের দেখা হতো খুব কম, কখনো কয়েক মাস, কখনো তারও বেশি সময় কেটে যেত একে অপরের সঙ্গে দেখা না করেই। পরে নীরজ সিদ্ধান্ত নেন তিনি মুম্বাইয়ে এসে নতুন করে ব্যবসা শুরু করবেন, যাতে দুজনে একসঙ্গে থাকতে পারেন। তিনি মুম্বাইয়ে ব্যবসা শুরুও করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই উদ্যোগে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অবশেষে বাধ্য হয়ে তাকে আবার শিলংয়ে ফিরে যেতে হয়। ফলে বিয়ের পরও দীর্ঘ সময় ইয়ালকা এবং নীরজকে 2 শহরে আলাদা আলাদা জীবন কাটাতে হয়েছে। এর মধ্যে তাদের জীবনে আসে নতুন আনন্দ। এক কন্যা সন্তানের জন্ম দেন ইয়ালকা আগনিক। তার নাম রাখা হয় সায়েশা কাপুর। সায়েশা অবশ্য মায়ের মতো সঙ্গীত জগতে আসেননি। তিনি লন্ডন স্কুল অব মার্কেটিং থেকে MBA ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 2018 সালে তিনি অমিত দেশাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় একটি রেস্তোরাঁর মালিক হিসাবে নিজের পেশাগত জীবন গড়ে তুলেছেন। এদিকে ইয়ালকা আগনিক যখন তার সুমধুর কণ্ঠে কোটি কোটি মানুষের হৃদয় জয় করছেন, ঠিক সেই সময় একটি গানকে ঘিরে তীব্র আলোচনার মুখে পড়তে হয়েছিল। আর সেই বিতর্ক জড়িয়েছিল বলিউডের অন্যতম আলোচিত গান চলি কে পিছে ক্যা হ্যায়। 1993 সালে মুক্তি পাওয়া সুভাষ ঘাই পরিচালিত খলনায়ক ছবিতে মাধুরী দীক্ষিতের উপর চিত্রায়িত চলি কে পিছে ক্যা হ্যায় গানটি মুক্তি পাওয়ার পর সারা দেশে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। গানটি কণ্ঠ দিয়েছিলেন ইয়ালকা আগনিক এবং ইলা অরুণ। গানটি যেমন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, তেমনি এর কথাকে কেন্দ্র করে শুরু হয় প্রবল বিতর্ক।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ৩২টি সংগঠন এবং বহু সাধারণ নাগরিক অভিযোগ করেন যে গানের কথা অশালীন এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তাদের দাবি ছিল গানটি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত। বিতর্ক শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। আদালতে পরিচালক সুভাষ ঘাই এবং সঙ্গীতকার আনন্দ বক্সি যুক্তি দেন, এই গানটি রাজস্থানের একটি লোকগানের অনুপ্রেরণায় তৈরি। এর উদ্দেশ্য কখনো অশালীনতা ছড়ানো নয়। শেষ পর্যন্ত এই বিতর্কই যেন গানটির সবচেয়ে বড় প্রচারে পরিণত হয়। 1993 সালের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে চলি কে পিছে ক্যা হ্যায়। এই গান একদিকে যেমন মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়, অন্যদিকে ইয়ালকা আগ্নিকের কণ্ঠ নতুন মাত্রায় পৌঁছে যায়। পরে এক সাক্ষাৎকারে ইয়ালকা আগ্নিক এই গান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, তখন তিনি ক্যারিয়ার গড়ার লড়াইয়ে সম্পূর্ণ মনোযোগী ছিলেন, তাই কোনো গান ফিরিয়ে দেওয়ার কথা তার মাথায় আসেনি। তার কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যত বেশি সম্ভব ভালো সুযোগকে কাজে লাগানো। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গিও বদলায়। পরবর্তীকালে তিনি বলেন, অভিজ্ঞতা তাকে শিখিয়েছে সব গান গাওয়া জরুরি নয়। পরবর্তীতে তিনি কোনো গান গাওয়ার আগে তার কথা, অর্থ এবং অনুভূতি ভালোভাবে বিচার করে সিদ্ধান্ত নেন। তবে শত শত সুপারহিট গান গাওয়ার পরও একটি বিষয়ের জন্য আজও তার আক্ষেপ রয়ে গেছে, সেটি হলো রোজা ছবির গান। দক্ষিণের বিখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর রহমান যখন তার সঙ্গীত জীবনের একেবারে শুরুতে, তখন তিনি হিন্দিতে ডাব হওয়া রোজা ছবির গান গাওয়ার জন্য ইয়ালকা আগ্নিককে প্রস্তাব দিয়েছিলেন। এ.আর রহমান চেয়েছিলেন ছবির একাধিক গানে ইয়ালকা আগ্নিক কণ্ঠ দিক, পাশাপাশি পুরুষ কণ্ঠে থাকবে কুমার শানু। কিন্তু সেই সময় নানা ব্যস্ততা, সময়ের অভাব এবং কিছু ভুল বোঝাবুঝির কারণে ইয়ালকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে যখন দিল হ্যায় ছোটা সা, রোজা জানেমানের মতো গান সারা দেশে অসাধারণ জনপ্রিয় হয়ে ওঠে, তখন তিনি উপলব্ধি করেন এটি ছিল তার জীবনের হাতছাড়া হয়ে যাওয়া অন্যতম বড় সুযোগ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আজও তার মনে হয় যদি সেদিন তিনি রোজার গানগুলো গেয়ে ফেলতেন তাহলে হয়তো তার সঙ্গীত জীবনে আরও একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকত। ইয়ালকা আগ্নিক একবার একটি সাক্ষাৎকারে কুমার শানুকে জিজ্ঞেস করেছিলেন, এ.আর রহমান কি আপনাকেও কোনো গানের জন্য ফোন করেছিলেন? জবাবে কুমার শানু বলেছিলেন, হ্যাঁ, ফোন তো এসেছিল। তাহলে কি আপনি গানটি গাইতে রাজি হয়েছিলেন? কুমার শানুর উত্তর ছিল বেশ মজার। তিনি বলেছিলেন, কে এই এ.আর রহমান? আমি তো তাকে চিনি না, তার সম্পর্কে কিছুই জানি না। সে সময় এ.আর রহমান তখনও সর্বভারতীয় পর্যায়ে পরিচিত নাম হয়ে ওঠেননি, তাই অনেক প্রতিষ্ঠিত শিল্পীর কাছেই তিনি ছিলেন একেবারে নতুন এক সঙ্গীত পরিচালক। 1988 সালে তেজাব ছবির ঐতিহাসিক গান এক দো তিন, এর জন্য তিনি প্রথমবার ফিল্মফেয়ার সেরা প্লেব্যাক সিঙ্গার পুরস্কার অর্জন করেন। এরপর 1994 সালে খলনায়ক ছবির চলি কে পিছে ক্যা হ্যায় গানের জন্য তিনি দ্বিতীয়বার এই সম্মান পান। 1998 সালে পরদেশ ছবির জনপ্রিয় গান মেরি মেহবুবা তাকে এনে দেয় তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার। এরপর টানা 3 বছর তিনি বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। ছবিগুলো ছিল 1999 সালে তাল ছবির তাল সে তাল মিলা, 2000 সালে ধড়কন ছবির দিল নে ইয়ে কাহা হে দিল সে, 2001 সালের লাগান ছবির গান ওরে ছড়ি। এরপর 2004 সালে হাম তুম ছবির শিরোনাম সঙ্গীত হাম তুমের জন্য তিনি তার সপ্তম এবং সর্বশেষ ফিল্মফেয়ার সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কারটি লাভ করেন। শুধু ফিল্মফেয়ারই নয়, আলকা ইয়াগনিক 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্রথমটি পান 1993 সালে মুক্তিপ্রাপ্ত হাম হে রাহি প্যার কে ছবির ঘুংঘট কি আড় সে গানের জন্য। দ্বিতীয় পুরস্কার আসে 1998 সালে কুছ কুছ হোতা হে ছবির শিরোনাম সঙ্গীত কুছ কুছ হোতা হের জন্য। এছাড়াও তার ঝুলিতে রয়েছে অসংখ্য মর্যাদাপূর্ণ সম্মান এবং স্বীকৃতি, যার সম্পূর্ণ তালিকা এই ভিডিওতে বলা অসম্ভব। তবে তার জীবনের সবচেয়ে ঐতিহাসিক অর্জন হয়তো আজও তৈরি হচ্ছে, কারণ ইউটিউব গ্লোবাল মিউজিক চার্টে আলকা ইয়াগনিকের বহু বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পীদের অন্যতম হিসাবে নিজের অবস্থান ধরে রেখেছেন। তার গান বিলিয়ন বিলিয়ন বার শোনা হয়েছে।
যা তাকে বিশ্ব সঙ্গীতের ইতিহাসেও এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। অসংখ্য সুপারহিট গান, অগণিত পুরস্কার, ব্যক্তিগত জীবনের উত্থান পতন, নানা বিতর্ক, সব কিছু পেরিয়েও আলকা ইয়াগনিক আজও কোটি কোটি মানুষের কাছে এক আবেগের নাম। তার কণ্ঠে গাওয়া গান শুধু একটি প্রজন্ম নয়, প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসতে, স্বপ্ন দেখাতে এবং স্মৃতির ভেতর ফিরে যেতে শিখিয়েছে। তবে 2024 সালে তার জীবনে নেমে আসে এক বড় ধাক্কা। হঠাৎ করেই তিনি শ্রবণ শক্তি সংক্রান্ত একটি বিরল সমস্যায় আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে জানান। এই খবর তার অসংখ্য অনুরাগীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তোলে। যদিও সবাই আশা করেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবার সুরের জগতে সক্রিয় হয়ে উঠবেন, তবে 2টি বছর অতিক্রান্ত হলেও তার শারীরিক অবস্থার কোনো রকম পরিবর্তন হয়নি। বর্তমানে তিনি শ্রবণ শক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন এবং শারীরিকও অন্যান্য সমস্ত অসুবিধা তার দেখা দিচ্ছে। বর্তমানে তিনি অত্যন্ত দুর্বল এবং অসুস্থ। একা হাঁটাচলাও করতে পারেন না। কোথাও যেতে হলে তাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়। সঙ্গে থাকতে হয় সব সময় একজন দুজন। কাজেই মোটেও ভালো নেই আমাদের প্রাণের সঙ্গীত শিল্পী আলকা ইয়াগনিক। আমরা ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে আলকা ইয়াগনিকের দ্রুত সুস্থতা কামনা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই বিখ্যাত সঙ্গীত শিল্পীর কোন গানটি আপনার সবথেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম মহান ব্যক্তিদের জীবন নিয়ে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।